গুড মর্নিং সকলকে। চলো বিবি জিও পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আজকের আমরা পড়ব হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে। আমরা এর আগে ভিডিওটা পড়েছি হিমবাহের যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সেটা আমরা দিয়েছিলাম। আজকে আমরা পড়ব হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ যে হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চল কিংবা উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যে হিমবাহ বা বরফ আমরা দেখতে পাই, সেই বরফ পার্বত্য অঞ্চলে বা হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কী কী কাজকর্ম করে সেটা আমরা ক্ষয় কাজে দেখেছি। আজকে আমরা পড়বো কি সঞ্চয় কাজ কী কী করে, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে উৎপাটন এবং অবঘষ্ট ক্ষয়ের মাধ্যমে যে সমস্ত ক্ষয়জাত পদার্থগুলো তৈরি করে, সেই নুড়ি কাকর বালি পলি ইত্যাদি, যেগুলোকে কীভাবে সঞ্চয় কীভাবে সেগুলো সঞ্চিত করে বা কী কী ধরনের ভূমিরূপ সে তৈরি করছে সেগুলো দেখি। হিমবাহ নিজেও কিছু সঞ্চয়িত ভূমিরূপ তৈরি করে এবং হিমবাহ একটা পর্বতের একটা নির্দিষ্ট উচ্চতায় নেমে যাওয়ার পরে, ধরো এটা আমার হিমবাহ অধ্যুষিত অঞ্চল, কিন্তু যখন একটা নির্দিষ্ট একটা রেখা যখন সে নেমে যাবে, হিমরেখাটা যখন নেমে যাবে, সেই হিমবাহটা কিন্তু একটা সময় জলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ জল হতে শুরু করবে, একদম যে ডিরেক্ট হিমরেখা পেরোলেই সাথে সাথে করে জল হয়ে যাবে তা নয় কিন্তু। তাহলে বরফ এবং জল দুটো মিলিত আকারে যখন আসবে, আস্তে আস্তে কী হবে, হিমবাহ পাদদেশীয় অংশে এই জল এবং হিমবাহ মিলিত হয়ে কিন্তু এক ধরনের ভূমিরূপ তৈরি করবে। আর হিমবাহ ডিরেক্ট সঞ্চয় করছে এবং জল হিমবাহ মিলিত হয়ে দুটো ভূমিরূপ তৈরি করছে। তো এই হিমবাহের সঞ্চয়ের ভূমিরূপ যেগুলো হয় আমাদের গ্রাব রেখা বা মোরেন, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি মোরেন। তারপরে হচ্ছে ড্রামলিন, অনেকটা দেখতে কেমন লাগে না, উল্টানো চামচের মতন, উল্টানো নৌকোর মতন, বা বলতে পারো তোমার আধখানা ডিমের মতন, আধখানা ডিমকে উল্টা দিলে যেমন লাগে সেটা ড্রামলিন। আর একটা হচ্ছে আগামুখ বা এরিটিক। এই তিনটে ভূমিরূপ আমরা দেখতে পাবো। আর জল এবং হিমবাহ মিলিত হয়ে কোন ভূমিরূপ তৈরি করবে, বহিঃবিধৌত সমভূমি, বা যেটাকে আমরা বলে থাকি আউট ওয়াশ প্লেন। ঠিক আছে। তারপরে হচ্ছে এসকার, যেটা একদম এরকম আঁকামাঁকা একটা সরুশিরা টাইপের ভূমিরূপ, যেটা আমরা এই বহিঃবিধৌত সমভূমি বা আউট ওয়াশ প্লেনের উপরেই দেখতে পাবো। তারপরে আছে তোমার হচ্ছে কি ভ্যালি ট্রেন, ছোটো 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 জলধারা, যে আমাদের আউট ওয়াশ প্লেনকে বিচ্ছিন্ন করে দেবে, বিভক্ত করে ছোটো ছোটো জলধারা। তারপরে যে কেম বা কেম সোপান, যেটা পর্বতের ঢালে অবস্থিত, এবং পর্বতের ঢালে আমরা সোপান দেখতে পাবো। হ্যাঁ, নুড়ি কাকর বালি বা ছোটো ছোটো পলি সূক্ষ্ম সূক্ষ্ম দানাকণা জলের সাথে বয়ে গিয়ে সঞ্চিত কেম সোপান তৈরি করবে। এবং কেটল ভাগ নব, আমরা এরকম ধরনের ভূমিরূপগুলো দেখতে পাবো। তো চলো একটা ভূমিরূপকে তোমাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করে আমি তোমাদেরকে বোঝাই বা দেখাই। দেখো, গ্রাবরেখা বা মোরেন, গ্রাবরেখা বা মোরেনটা হচ্ছে আমাদের হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রথম যে ভূমিরূপটা, তাকে বলে গ্রাবরেখা মোরেন। ধরো আমার উচ্চ পার্বত্য অঞ্চল থেকে এরকম ধরো এটা একটা পথে আমার ধরো হিমবাহটা আসছে, তাহলে এই দিক থেকে আমার বরফ আসছে, এদিক তোমার কিন্তু হিমবাহ বা বরফ আসছে। যখন ঠিক এরকম পর্বতের ঢাল যখন আমার প্রায় শেষের পথে এই দেখ হিমবাহ আসছে, হিমবাহ আসছে, তখন কী হবে, বরফের সাথে বয়ে আসা যে নুড়ি কাকর বালি বা ছোটো 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 খণ্ড খণ্ড নুড়িগুলো দেখতে পাবো, সেগুলো বরফের সাথে বয়ে আস্তে আস্তে এই পথের ধারে ধরে 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 দুধার দেবো ধরে কিন্তু এগুলো সঞ্চিত হবে। ঠিক আছে, এই ধরনের সঞ্চিত হবে। অর্থাৎ বলতে পারি বরফের সাথে বয়ে আসা বিভিন্ন নুড়ি কাকর বালিগুলো, সেগুলো হিমবাহের পাশে, মস্তকে বা মধ্যভাগে যেখানে হোক মোটামুটি সঞ্চিত হয়ে জমে গিয়ে যে এক ধরনের শিরাযুক্ত বা ঢিবিযুক্ত এক ধরনের ভূমিরূপ তৈরি করবে, তাকে আমরা বলবো কি গ্রাবরেখা বা মোরেন। বুঝতে পারি জিনিসটা, গ্রাবরেখা মোরেনটা কি? তাহলে বলছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে নুড়ি কাকর বালিগুলো তৈরি হয়েছিল, সেগুলো হিমবাহের সাথে বয়ে আসছে, বয়ে আস্তে আস্তে তারা কী করছে, হিমবাহের পার্শ্ববর্তী অঞ্চলে, মধ্যভাগে, অগ্রভাগে, তলদেশে, যেখানে খুশি তারা জমে যাবে। জমে গিয়ে কী করবে, তারা এক ধরনের ঢিবি জাতীয় ভূমিরূপ, বা ধরো লম্বা হয়ে একদম এই ধার ধরে লম্বা হয়ে জমে গেল, সরু একটা মানে ঢিবি মতন একটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই ধরনের যে ভূমিরূপ, তাকে আমরা বলছি কি গ্রাবরেখা। এই গ্রাবরেখাকে আমরা তাদের অবস্থান অনুযায়ী বা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী গ্রাবরেখাকে আমরা সাধারণ রকম ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা, যেমন কি প্রান্ত গ্রাবরেখা বা পার্শ্ব গ্রাবরেখা, প্রান্ত না সরি পার্শ্ব গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা হচ্ছে এই দেখো আমাদের হিমবাহের ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে যখন আমাদের সঞ্চিত হবে, ঠিক আছে, যখন কোনো নুড়ি কাকর বালি সঞ্চিত হবে, তখন তাকে আমরা বলে থাকি পার্শ্ব গ্রাবরেখা। ক্লিয়ার পর্যন্ত? এখান থেকে দেখবে ধর এই যে নুড়ি কাকর বালিগুলো সঞ্চিত হতে হতে ঠিক মধ্যভাগ পর্যন্ত চলে যাবে, এই দিক দিয়ে বরফ একটা বেরিয়ে চলে যাচ্ছে, এবারে চলে যাচ্ছে এখানে মধ্যভাগে বরফ, আমরা নুড়ি কাকর বালির সঞ্চয় দেখতে পাবো। তাহলে এটাকে আমরা বলবো কি মধ্য গ্রাবরেখা। যখন হিমবাহের সঞ্চয় মানে পাদদেশীয় অংশ শেষ, পাদদেশীয় অংশের ঢাল শেষ, এখানটা দেখবো এক ধরনের জমা হচ্ছে, তাকে আমরা বলবো কি প্রান্ত গ্রাবরেখা। ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে কি আবদ্ধ গ্রাবরেখা বলবো, যেটা আমাদের অভ্যন্তরভাগে তলদেশে জমা হবে, ভূমি গ্রাবরেখা যেটাকে বলা হয়। ধরো একটা এরকম একটা খাতের মধ্যে থেকে আসছে, খাতের তলদেশে সেখানে জমা হয়ে যেতে পারে। ঠিক আছে, সেখানে এক ধরনের আমরা গ্রাবরেখা দেখতে পাবো। বা আরেকটা জিনিস আছে তোমার হচ্ছে কি রোজেন গ্রাবরেখা, রোজেন গ্রাবরেখা। ঠিক আছে, যেটা তোমার একটা গ্রাবরেখা, অর্থাৎ আমাদের পলিসঞ্চিত হয়েছে, আবার
ওভারওয়ে তার উপরে আবার ফের পরিসঞ্চিত হচ্ছে, অর্থাৎ একটা গ্রাবরেখার উপরে যখন পরিসঞ্চিত গ্রাবরেখা তৈরি হবে তখন তাকে আমরা বলবো কি রোজানি গ্রাবরেখা, ঠিক আছে। এরকম তারপর কেভার্স বাক্সন যেগুলো আমরা ভূমির উপরে দেখতে পেয়েছিলাম যে ফাটলগুলো, সেখানেও এরকম গ্রাবরেখা তৈরি হতে পারে, বোঝা গেল জিনিসটা। তাহলে হচ্ছে গ্রাবরেখা আমরা বলছি, যাকে আমরা বলছি মোরেন। ওকে, তাহলে এটা গেল আমাদের একরকম ভূমিরূপ। তারপরে আমরা বলছি কি ড্রামলিন। ড্রামলিন ভূমিরূপটা কি? এই গ্রাবরেখা কিন্তু বিভিন্ন দেশে উচ্চ পার্বত্য অঞ্চলে কিন্তু এই গ্রাবরেখা কিন্তু দেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো ড্রামলিন, ড্রামলিনটা কি? ড্রামলিনটা হচ্ছে আমাদের কোনো পর্বতের পাদদেশীয় অংশে বা কোনো দেখা যায় কোনো একটা জায়গায় কোনো বিস্তীর্ণ অংশে এই নুড়ি কাকর বালি পলি সমস্ত খজাত পদার্থগুলো যেগুলো হিমবাহের দ্বারা আসছে সেগুলো জমে 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 এক ধরনের ঢিবিজাত ভূমিরূপ তৈরি করে, এক ধরনের ঢিবিজাত ভূমিরূপ তৈরি করে। এই যে ঢিবিজাত ভূমিরূপটাকে আমরা যেমন দেখবে, এই যে নৌকা, আমরা নৌকা দেখি তো, হ্যাঁ এই নৌকা দেখি আমরা, নৌকাকে উল্টে দিলে যেমন লাগবে, বা এই যে আমরা চামচ দেখি, আমরা চামচ তো এই চামচ দেখি তো, এই চামচের যে অংশটাকে যদি আমি উল্টে দিই যেমন লাগবে, ঠিক উল্টানো চামচ কিংবা উল্টানো নৌকার মতন লাগছে। বা এই যে আমরা একটা ডিমকে যদি আমি অর্ধেক কেটে দিই তাহলে একটা সে অর্ধেক ভূমির মতন লাগছে, তাহলে আধখানা ডিমের মতন। তো যাই হোক বললে কেন, এরকম যে ভূমিরূপগুলো তৈরি করে তাকে আমরা বলে থাকি ড্রামলিন, বুঝে গেল? তাকে আমরা বলছি কি ড্রামলিন। এই ড্রামলিন আমাদের তাহলে যে বহির্বিদ্যুৎ সমী অঞ্চল আছে সেখানেও দেখতে পাই আমরা, যে বহির্বিদ্যুৎ সমী বলছি সেখানেও কিন্তু দেখা যায়, বা পর্বতের পাদদেশীয় অংশেও দেখা যায় এই ড্রামলিন। এগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে, বা এতটাই লম্বা লম্বা হতে পারে, বা তোমার হচ্ছে কয়েক মিটার পর্যন্ত তোমার উচ্চ হতে পারে, বা কয়েক ফুট চওড়াও হতে পারে। যাই হোক, এই যে ড্রামলিনের বৈশিষ্ট্য হচ্ছে একটা, অনেকগুলো ড্রামলিন যখন কি হয় এক জায়গায় অবস্থান করে, অনেকগুলো ড্রামলিন যখন এক জায়গায় অবস্থান করে, ঠিক আছে, একটা ঝুড়ির মধ্যে যদি আমরা অনেকগুলো ডিম দেখতে পাই এরকম, মাথাগুলো দেখা যায়, মাথাগুলো দেখা যায়, ঠিক তেমন এই অনেকগুলো ড্রামলিন যদি পাশাপাশি অনেকগুলো ড্রামলিন যখন অবস্থান করে তাকে আমরা বাকেট অফ এক টপোগ্রাফি বলে থাকি, অর্থাৎ ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বলে থাকি আমরা। মানে জানো একটা জায়গায় অনেকগুলো উপর থেকে তুমি যদি দেখো, ওভার ভিউটা যদি দেখতে পাবো, মনে হচ্ছে যেন কেউ একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো ডিমকে উপরে উপরে সাজিয়ে রেখেছে, তাহলে মাথাটা তো আমরা ছোটোটা দেখতে পাচ্ছি তো, এই জন্য এটাকে আমরা বলছি কি ড্রামলিন। ওকে, এবার বেশারি বাকেট অফ এক টপোগ্রাফি বলে থাকি আমরা। যাই হোক, তাহলে হচ্ছে আগামুখ বা এরিটিক। আগামুখ এরিটিকটা তেমন কোনো মানে বিশেষ কোনো ভূমিরূপ নয়, এটা অ্যাকচুয়ালি হয় কি, আগামুখ হচ্ছে কি বলছে এই কারণে যে এই হিমবাহের দ্বারা মানে এমন একটা অঞ্চল, ধরো একটা তোমাদের ধরো পর্বতের মানে পাদদেশীয় অঞ্চল, ঠিক আছে, একটা পর্বতের পাদদেশীয় অঞ্চলে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে একটা আনকমন টাইপের এক ধরনের বোল্ডার, বড় বড় বোল্ডার টাইপের বা নুড়ি কাউ টাইপের সঞ্চিত হয়ে এক ধরনের একটা বিস্তীর্ণ ভূমিরূপ তৈরি করছে। যে বোল্ডারটা মানে যেমন দেখতে, যে বোল্ডারটা বা একটা নতুন আকৃতির বোল্ডার দেখতে পাচ্ছি, এই বোল্ডারটা আমার আশেপাশে চারপাশে আমি কোথাও দেখতে পাচ্ছি না, বা নুড়িকাউটা আমি কোথাও দেখতে পাচ্ছি না। কোথা থেকে এসছে? অনেক দূরবর্তী অঞ্চল থেকে একটা অজানা বোল্ডার হিমবাহের দ্বারা বাহিত হয়েছে যখন ভূমিরূপটা তৈরি করছে, তাকে আমরা বলছি কি আগামুখ বা এরিটিক। বোঝা গেল জিনিসটা? আমরা বলছি কি এগুলো তাহলে আগামুখ বা এরিটিক হয়ে গেল। আচ্ছা, তোমাদেরকে কত উদাহরণ দেওয়া হয়নি, যে গ্রাবরেখা বা মোরেনের কথা বলছিলাম। গ্রাবরেখা বা মোরেন আমাদের যে তোমার ওই সিকিমে যারা ঘুরতে গেছো, লাচিং এই সমস্ত জায়গাগুলোতে গেছো, ওখানে কিন্তু এরকম প্রচুর গ্রাবরেখা দেখতে পাওয়া যায়। বা ড্রামলিন স্কটল্যান্ডে, আয়ারল্যান্ডে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর ড্রামলিন লক্ষ্য করা যায়। বুঝতে পারছি ওটা এই হচ্ছে ব্যাপার। আর আমরা চলে যাবো জল ও হিমবাহ মিলিত হয়ে আমাদের যে কী ভূমিরূপগুলো তৈরি করে সেটা আমরা চলে যাবো। দেখো, জল এবং হিমবাহ তাহলে কী বললাম, যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন আমার বরফটা নেমে আসছে, অর্থাৎ হিমবাহটা নেমে আসছে, সেটা আস্তে আস্তে গলতে শুরু করবে, তাই না? এবার যখন একটা নির্দিষ্ট রেখা, টেম্পারেচারের যে রেখা বা হিমবাহ রেখা, অর্থাৎ যে রেখাটার নিচে আমাদের টেম্পারেচারটা কমে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সে তারপরে যে কমতে মানে টেম্পারেচার বাড়তে শুরু করবে, উপরে কমার থাকবে, টেম্পারেচার বাড়তে শুরু করবে, তাহলে সেখানে কি বরফটা গলতে শুরু করবে। ওকে, তাহলে বরফটা যখন গলতে শুরু করবে এবং বরফটা গলতে 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 ঠিক হিমবাহের মানে আমাদের পর্বতের যে পাদদেশীয় অংশ আছে সেখানে এসে না জল মানে ব্যাপারটা কী হবে, বরফের টুকরো আসছে, জলও আসছে, নুড়ি খবর বালিও আসছে, সব আসছে তো, এসে এখানে গিয়ে যখন কি তারা এই বরফ যখন জলে পরিণত হয়ে যেতে পারে। এবার এই নুড়ি খবর বালিগুলো পর্বতের পাদদেশীয় অংশে জমতে থাকবে, ঠিক আছে, এবং পর্বতের পাদদেশীয় অংশে জমতে থাকবে। এই পর্বতের পাদদেশীয় অংশে এই নুড়ি খবর বালিগুলো জমে 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 একটা বিশাল বিস্তীর্ণ সমভূমি অঞ্চল তৈরি করবে, ঠিক আছে, একটা বিশাল বিস্তীর্ণ সমভূমি অঞ্চল ধরে এরকম বিশাল বিস্তীর্ণ সমভূমি অঞ্চল তৈরি করবে। তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি বহির্বিদ্যুৎ সমভূমি বা আউটওয়াশ প্লেন, ঠিক আছে, বহির্বিদ্যুৎ সমভূমি, এরকম বহির্বিদ্যুৎ সমভূমি তৈরি হবে। ঠিক আছে, তাহলে হিমবাহ জলের প্রথম ভূমিরূপটা তৈরি হচ্ছে বহির্বিদ্যুৎ সমভূমি। বোঝাতে পারছি কিনা বলো? ওকে, তাহলে এই যে বহির্বিদ্যুৎ সমভূমি দেখতে পাচ্ছি, এবারে
এই বহির্বিদ্যুৎ সমভূমি বা আউট অফ প্লেনের উপরে আবার কী হতে পারে, ধরো কোনো কারণে আবার জলপ্রবাহ এলো বা নুড়িকাকর বায়ু গড়ে এলো, হয়তো কোনো কারণে বিশেষ কারণে সেখানে ধরো আমার এরকম নুড়িকাকর বালিগুলো জমে জমে এবং একটা আঁকা বাঁকা ভূমিরূপ তৈরি করলো। ঠিক আছে, আঁকা বাঁকা ভূমিরূপ তৈরি করলো। এই আঁকা বাঁকা শৈলশিলাযুক্ত একটা একটু উঁচু টাইপের হবে এটা, হ্যাঁ, মানে এই যে বহির্বিদ্যুৎ সমভূমি যে একটা ঢেউ খেলানো বিস্তীর্ণ বা তরঙ্গায়িত সমভূমি, তার উপরে ঠিক একটু ঢিবিযুক্ত একটু আঁকা বাঁকা টাইপের একটা শৈলশিলা জাতীয় ভূমিরূপ তৈরি করবে, তাকে আমরা বলে থাকি কি এসকার। কি বলবো? এসকার। এসকারটা তাহলে কোথা তৈরি হচ্ছে বললাম না, এসকারটা তৈরি হচ্ছে, বলো, সেটা তৈরি হচ্ছে আমাদের এই বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চলে। ঠিক আছে, ফিনল্যান্ডে এরকম এসকার প্রচুর দেখা যায়, ফিনল্যান্ডে, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন যে বলেছিলাম, এই ফিনল্যান্ডে কিন্তু এসকার দেখা যায় প্রচুর পরিমাণে। তারপরে আমরা চলে যাবো ভ্যালি ট্রেন। ভ্যালি ট্রেনটা খুব একটা ইম্পর্টেন্ট ভূমিরূপ, যেটা কি হয়, ধরো একটা বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চল আছে, ওকে, বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চল, এবার দেখা যাচ্ছে কোনো কারণে একটা জলধারা এলো, হঠাৎ করে আবার এটাকে মাঝখান ছোটো 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 জলধারা বেরিয়ে যেতে পারে। এই ছোটো ছোটো যে জলধারাটা যদি বেরিয়ে যাচ্ছে, তাহলে বহির্বিদ্যুৎ সময়টা একটা এবড়ে খেবড়ে ভূমিরূপ দেখতে পাচ্ছি আমরা। এই ধরনের যে ভূমিরূপটা তৈরি হবে তখন তাকে হচ্ছে ভ্যালি ট্রেন, অর্থাৎ একটা বিচ্ছিন্ন করে দেবে, যে অংশগুলোকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করছে সরু 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 জলধারাগুলো বেরিয়ে গিয়ে। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি কি ভ্যালি ট্রেন। বুঝতে পারলে বাট এটাকে আমরা বলছি কি ভ্যালি। তারপরে যে ভূমিরূপটা তোমাদের আছে কেম ও কেম সোপান। দেখো কেম ও কেম সোপান জিনিসটা কি, দেখো তারপরে যেটা আছে তোমাদের হচ্ছে কেম সোপান। কেম সোপানটা কি, ধরো আমরা পর্বতের পাদদেশীয় অংশ, এরকম একটা পাদদেশীয় অংশ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো পাদদেশীয় অংশে কী হবে, জল যখন যাচ্ছে জলের সাথে দেখবে যখন একটা জায়গায় ঢালটা কমে যায় না, তোমরা একটা যদি লক্ষ্য করে যখন বাড়িতে দেখবে মায়েরা যখন কুলোতে যখন চাল ঝাড়ে বা কোনো কিছু যখন ঝাড়াঝাড়ি করে, দেখবে বড় অংশগুলো থেকে যায় সামনে থেকে, মানে যে একদম বড় বড় দানাগুলো তোমার দিকে থাকবে, বড় থেকে তার সাইজ অনুযায়ী আস্তে আস্তে ছোটো ছোটো হতে হতে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো সামনের দিকে বেরিয়ে যায়। দেখবে না কুলোতে করে চাল ঝাড়ে একসময় এরকম কুলো করে চাল ঝাড়তে ঝাড়তে খুদ বেরিয়ে যায়, খুদের তুষ বেরিয়ে যায়, ঝাড়ে বা দেখবে তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বেরিয়ে যায়, তাই না? ঠিক তেমনই আমাদের এই সোপানযুক্ত অঞ্চলে না আমরা কী দেখতে পাবো, ধরো যেখানে ধরো আমাদের হ্রদটা আছে, জলটা আছে, একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো না ঠিক হ্রদের কাছাকাছি গিয়ে জমা হবে, তারপর থেকে বড় বড় জিনিসগুলো বড় বড়, তারপর বড় বড় জিনিসগুলো জমা হবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো জমা হয়ে এক ধরনের সোপানটা তৈরি করবে, এটাকে আমরা বলছি কেম সোপান। অর্থাৎ পর্বতের ঢালে বা পর্বতের পাদদেশীয় অংশে জলের সাথে বয়ে আসা সূক্ষ্ম সূক্ষ্ম পলিকণা বালিকণা সেগুলো কী হবে, সংযুক্ত হয়ে যে ভূমিরূপটা তৈরি করবে, তারপর কেম বা কেম সোপান বলে থাকি আমরা। ঠিক আছে, মানে একটা ছোটো ছোটো মানে ব্যাপারটা কী হয়, এখান থেকে ধরো একটা পর্বত অঞ্চল আছে, ঠিক আছে, পর্বত অঞ্চল আছে, তো এখান থেকে ধরো আমার একটা জিনিসটা বেরিয়ে এলো, এখানে একটা কেম, এই কেমগুলো যখন যুক্ত হবে, যুক্ত হয়ে গিয়ে যখন একটা বিশাল বড় সময় তৈরি করে, তখন তার হচ্ছে কেম সোপান। ক্লিয়ার হবে বুঝতে পেরেছো ব্যাপারটা? এই যে ব্যাপার কেম সোপান। আর কেটল হচ্ছে কি, কেটল হচ্ছে এটাই যে পর্বতের পাদদেশীয় অংশে যখন আমাদের যে বহির্বিদ্যুৎ সমভূমি তৈরি হয়েছিল, ভালো করে জিনিসটা বুঝবে, এই যে বড় একটা পর্বতের পাদদেশীয় অংশে যখন বহির্বিদ্যুৎ সমভূমি তৈরি হয়েছে, সেই বহির্বিদ্যুৎ সমভূমি অঞ্চলের উপরে নুড়ি কাকর বালির সাথে কি হয়, আমাদের এরকম বড় বড় ধরো বরফের টুকরো চলে আসতে পারে, আসলে খুব ভালো কথা। সেগুলো নুড়ি কাকর বালির চাপে পরবর্তীকালে কী হবে না, এই বরফটা কোনো কারণে হয়তো গলে গেল, তাহলে গলে গিয়ে কী হবে, এক ধরনের এরকম গর্তযুক্ত ভূমিরূপ তৈরি করবে। ঠিক আছে, এরকম গর্তযুক্ত ভূমিরূপ তৈরি করবে। এই ধরনের যে ভূমিরূপগুলো বা গর্তগুলো দেখতে পাবো, তাকে আমরা বলে থাকবো কেটল। আর এই কেটলের মধ্যে পরবর্তীকালে কি হয় না, জল জমে গিয়ে যে হ্রদ তৈরি করবে তাকে আমরা বলবো কি কেটল হ্রদ, তাকে আমরা বলবো কি কেটল হ্রদ। এরকম বুঝতে পারছো, এরকম কেটল হ্রদ। আবার এমনও হতে পারে যে এই যে কেটল হ্রদের মধ্যে পরবর্তীকালে হয় না, আবার ধরো কোনো কারণে বালি বালি ফলগুলি সব সঞ্চিত হবে, পলি সঞ্চিত আবার এক ধরনের ভূমিরূপ তৈরি করে, স্তরে স্তরে পলি সঞ্চিত হলে তাকে আমরা বলে থাকি ভার, ভয়াকার বয়ের ভার, তাকে আমরা বলে থাকি ভার। তো যাই হোক, এরকম হচ্ছে আমাদের সব বিভিন্ন রকমের ভূমিরূপগুলো হচ্ছে তৈরি হয় কোথায়, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। বুঝতে পারলে? হচ্ছে এবার জল হিমবাহ মিলিত কার্যের ফলে ওইরকম যে ভূমিরূপগুলো বললাম সেগুলো আছে অলরেডি। আর নবটা হচ্ছে হিমবাহের কার্যের ফলে হয়, নব হচ্ছে এক ধরনের উচ্চভূমি টাইপের বা ঢিবি টাইপের। বুঝতে পেরেছি ব্যাপারটা? নব হচ্ছে ড্রামলিনের মতন দেখতে এক ধরনের ছোটো ছোটো ঢিবি, তাকে আমরা নব বলে থাকি। নব আর কেটলকে একসাথে অনেকে উচ্চারণ করে। ব্যাপারটা কী হয়, এই ধরো এমন একটা উচ্চভূমি অঞ্চল, ধরো এখানে কোনো যদি উচ্চভূমি থাকে তাকে আমরা বলবো নব, আর পাশে যে গভীরতম অংশকে আমরা বলবো কেটল বা কেটল হ্রদ। নব ও কেটল, ওকে। এখনকার বইগুলোতে কিন্তু নব ভূমিরূপটাকে দেয় না, আমাদের সময় কিন্তু এই নবটা ছিল, দেখেছি, ঠিক আছে, মনে নেই তখনকার বই একটা নেই আমার কাছে। নব এবং কেটল এটা হচ্ছে এবার। তো চলো তাহলে এই ভূমিরূপগুলো সম্পর্কে তাহলে তোমরা পড়ো,
ওকে, পরের দিনকে তোমাদের ক্লাস 10-এর বায়ুমণ্ডলের মানে বায়ুর কাজের যে সমস্ত ভূমিরূপটা যেটা পড়তে হবে বায়ুমণ্ডলে যাবো আমরা। তো এই হচ্ছে ব্যাপার, ভূমিরূপগুলো দেখতে পাচ্ছ। তাহলে আমি যেমনভাবে অ্যান্সার লেখার কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা ধরো তোমাদের বললে হিমবাহের সঞ্চয় কার্য ফলে যে কোনো 3টি ভূমিরূপ, তাহলে ভূমিরূপের নাম দিচ্ছ 1 নম্বর দিয়ে, তার মধ্যে ছোটো পয়েন্ট দিচ্ছ গোল করে সংজ্ঞা, ছোটো পয়েন্ট দিচ্ছে কে উৎপত্তি হচ্ছে, ছোটো পয়েন্ট দিচ্ছ মানে গোল ছোটো ছোটো বুলেট বুলেট করে উদাহরণ বা নিদর্শন, পাশে কী করে ছোট্ট করে একটা ছবি আঁকার জায়গা করে দেবে। যদি মেনশন করে দেয় 3টে ভূমিরূপ করবে, যদি 4টে ভূমিরূপ করতে হয় 4টে ভূমিরূপ করবে। 3টে ভূমিরূপ করার পরে যদি তোমার যে ভূমিরূপগুলো যদি জানা থাকে সেগুলো পাঁচটা কনক্লুড মানে পরে একটা এক্সট্রা করে একটা প্যারা চেঞ্জ করে লাইন লিখে দেবে যে এছাড়াও হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই ভূমিরূপগুলো তৈরি হয়। তাহলে উত্তরটা একদম স্ট্রং অ্যান্সার তৈরি হবে তোমাদের। আমি যেমনভাবে নোটসটা তোমাদের দিচ্ছি সেইভাবে করবে। মেন 3টে-4টে ভূমিরূপ বলে তোমাদের উল্লেখ করে দিলে মেন 3-4টে ভূমিরূপ তোমাদেরকে কিন্তু করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাবরাকার, ড্রামলিন, তোমার বহির্বিদ্যুৎ সমমি, এসকার, এই 4টে তো অলরেডি মাস্ট তোমরা দেবেই দেবে। ঠিক আছে, এই 4টে ভূমিরূপ যদি বলে হিমবাহ জলধারণ বিন্দুতে সঞ্চয় করছে তখন কিন্তু এগুলো তুমি দেবে না, তাহলে এখান থেকে তোমাকে দিতে হবে। ক্লিয়ার পর্যন্ত প্রশ্ন পড়ে বুঝে ভালো করে অ্যান্সার দিতে হবে। এগুলো নিয়ে তোমাদের পরে আলোচনা করে দেবো। ওকে, ঠিক আছে। তো আপাতত আজকে এই পর্যন্ত থাক, ভালো করে পড়াশোনা করো বাড়িতে। এখানে আপাতত আজকে রাখছি। ওকে।